দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ। নতুন নেতৃত্ব আর সাংগঠনিক শক্তি বাড়ানোর এই আয়োজন শুরু হবে সকাল ১১টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে। সকাল থেকেই সম্মেলনে আসতে শুরু করেছে জেলার ১৩ উপজেলা নেতৃবৃন্দ। লক্ষাধিক মানুষের আগমন ঘটবে বলে আশাবাদ করেছেন জেলার নেতাকর্মীরা। প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ, রয়েছে মেডিকেল টিম। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল ৪টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে রাত ৮টা পর্যন্ত। কিশোরগঞ্জে বিএনপির কাউন্সিলের খবর রাখছেন সহকর্মী শফিকুল হক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, কাউন্সিলের খবর জানাবেন এবং মহাসচিব সহ আমরা বলছিলাম সংবাদে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হবেন। তারা এসেছেন কিনা সেই খবরও জানতে চাই আপনার কাছে। শুরুতেই জানিয়ে রাখি, কিশোরগঞ্জ জেলা বিএনপির যে ত্রিবার্ষিক সম্মেলন সেটির যে আনুষ্ঠানিকতা, এরই মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো আমরা দেখতে পাচ্ছি। কারণ বেলা ১১টায় এই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখনও পথে রয়েছেন। তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই সম্মেলনস্থলে এসে পৌঁছাবেন এবং তার এই আসার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা হবে। আমরা একটু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি আমাদের সাথে রয়েছেন শরীফুল আলম, তার কাছ থেকেই জেনে নিতে চাই আজকের এই সম্মেলন থেকে মূলত নির্বাচনকে সামনে রেখে কি ধরনের বার্তা দিতে চাচ্ছেন তৃণমূলের কাছে? আজকের এই সম্মেলনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ঈদের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আমরা আজকে গণতান্ত্রিক পন্থায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। কিশোরগঞ্জের 6টি নির্বাচনী এলাকা, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তৃণমূলের নেতাকর্মী আজকে বার্তা দিবে কিশোরগঞ্জ 6টি নির্বাচন এলাকায় আগামী নির্বাচনে আল্লাহর রহমতে আমরা ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করব। তারেক রহমান কখন নাগাদ এই সম্মেলনে যুক্ত হতে পারেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন নাগাদ যুক্ত? আমরা আশা করছি উনি দুপুরের নাগাদ 2:30-3টার দিকে উনি জয়েন করার কথা আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তানিয়া। এই আজকের এই জেলা সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু আপনাকে একটি বিষয় বলে রাখি, এই পুরো জেলার 21টি ইউনিটের প্রায় 2090 জন কাউন্সিলর তাদের ভোটাধিকারের প্রয়োগের মধ্য দিয়ে আগামীতে এই জেলায় বিএনপির যারা নেতৃত্ব দিবেন সেই সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নির্বাচিত করবেন এবং সেটি প্রধান উদ্বোধন করার পরে বিএনপি মহাসচিবের যেই উদ্বোধনী বক্তব্য, সেই বক্তব্যের পরে এখানে তারা সেই ভোটাধিকার প্রয়োগ করবেন এবং দ্বিতীয় পর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথির বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা কিছুটা শেষ হবে। তবে যেই ভোটের ফলাফল সেটি পরবর্তীতে ঘোষণা করা হবে। তো আমরা রয়েছি সম্মেলনস্থলে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত হবেন এবং আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে আজকের এই কর্মসূচির সূচনা হবে। তানিয়া, ধন্যবাদ শফিকুল। নিশ্চয়ই আমরা সম্মেলনের আরও খবর জানবো পরবর্তীতে আপনার কাছ থেকে। দর্শক সহকর্মী শফিকুল হক আমাদের সাথে ছিলেন এতক্ষণ। PR 9 ফেব্রুয়ারি নির্বাচনে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চায় বিএনপি বলে মন্তব্য করেছেন পল্টন থানার শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ খালেদ ব্যাপারী। শুক্রবার কুয়ালালামপুরে মুন্সিগঞ্জ প্রবাসীদের আয়োজনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। কুয়ালালামপুরের বুকিত বিনতানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুব দলের সহসভাপতি আবু তালেব মোল্লা। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল এবং বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডক্টর SM রহমান তনু ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। আন্তর্জাতিক সহায়তা বন্ধের কারণে রোহিঙ্গাদের 5,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে 4 লাখেরও বেশি রোহিঙ্গা শিশু শিক্ষা বঞ্চিত হচ্ছে। অন্যদিকে অপহরণের আতঙ্কে দূরের শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুদের পাঠাতে পারছেন না অভিভাবকরা। ফলে এক অন্ধকার ভবিষ্যৎ নিয়ে বড় হচ্ছে লাখ লাখ শিশু। খোরশেদ আলমের ছবিতে কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মজলুল হক রুমেনের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। স্কুলের ঘন্টা আর বাজে না, নেই ক্লাস পরীক্ষা, নেই সহপাঠীদের দেখা। স্কুল বন্ধ কোনোভাবেই মানতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। তাই তো স্কুলের আঙিনায় এসে খেলাধুলায় মেতে ওঠে রোহিঙ্গা শিশুরা।
কোনো কোনো ঘরের পাশে সামান্য জায়গায় দল বেঁধে খেলাধুলায় সময় কাটে এই শিশুদের। আবার ক্লাসের সময় ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে বাজার জুড়ে, মন খারাপ স্কুলে যেতে না পারায়। স্কুল বাগিয়ে তো স্কুলে মাছ জল করি আনা হয় স্কুল বন্ধ দিতে বন্ধ না করা এটা তালা মারি দিছে স্কুলে আর নকলে। এই শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিশুদের কলকাকলিতে মুখরিত থাকার কথা, সেখানে নেমেছে রাজ্যের নীরবতা। স্কুল, ক্লাসরুম, বোর্ড সবকিছুই আগের মতো থাকলেও থমকে গেছে এই শিশুদের শিক্ষা জীবন। অভিভাবকরা শিশুদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছেন। দূরের স্কুলে পাঠাতেও পারছেন না সন্তান অপহরণের ভয়ে। আমরা দূরে এখন পোলাপান লেখাপড়া করার জন্য পাঠাতে পারি না, কারণ হচ্ছে এখান থেকে ছেলে মেয়ে এগুলা কিডন্যাপ করে বারো পাচার করে দেয়, আমাদের কাছ থেকে জিম্মি করে টাকা চায়। যেতগুলা ছেলে মেয়ে আছে কোনো ছেলে মেয়ে এখন লেখাপড়া করে নাই। বাচ্চা স্কুলের মাঝে দিন তাকে আসেন যাবে, দূরও আসে দিবা জানি পারে, তো দূরও আসে দিবা গেলে চিন্তা করে জানে গেলে বলে তারা দলীয় বাচ্চা লয়ে যাবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া যখনই হোক না কেন, এই শিশুদের শিক্ষার অধিকার সুরক্ষা নিশ্চিত করা জরুরি বলেও জানান তারা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ক্যাম্পগুলোতে যেসব শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছিল তার অনেকগুলোই বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার অভাবে, যার ফলে এই শিশুদের স্কুলের সময় কাটছে এভাবে খেলাধুলার মধ্য দিয়ে। আর এক অন্ধকার জীবনের সম্মুখীন তারা। সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের বিশ্ব দরবারে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন তাদের শিক্ষিত জীবন। মুজাহিরুল হক রুমেন, ৭১, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের অ্যান্ড হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের পোহাতে হয় চরম দুর্ভোগে। মুমূর্ষু রোগীর প্রয়োজনে পাওয়া যায় না বেড, তবে মেলে তদবিরে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কোনো রোগীকেই বিনা চিকিৎসায় ফেরত পাঠাতে চান না তারা। তাদের প্রত্যাশা ৫০০ বেডের নতুন ভবন চালু হলে সংকট কমে আসবে। আরও জানাচ্ছেন মোহামিনুল খান অপু। রাত যত গভীর হয় ততই উচ্চ রক্তচাপ বা স্ট্রোক করা রোগীদের চাপ বাড়ে নিউরোসায়েন্স হাসপাতালে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে হাসপাতালটিতে উন্নত চিকিৎসার জন্য আসেন রোগীরা। তবে চাহিদা মতো সিট না থাকায় গুরুতর রোগীদের ফেরত দিতে হয় ঢাকা মেডিকেল সহ অন্য হাসপাতালে। আবার কেউ যান বেসরকারি হাসপাতালে। ডাক্তার রেফার করেছি আপনি দিন এলে ঢাকা। ডাক্তার বলেছে এখন ঢাকা মেডিকেল নেওয়ার জন্য, সিট নেয় তার জন্য আর কি। তারা আরও বলছেন, এই হাসপাতাল থেকে ফেরত পাঠালে মহা সংকটে পড়েন। জীবন বাঁচাতে হাসপাতালের মেঝেতে থেকে হলেও চিকিৎসা চান তারা। অভিযোগ আছে, সাধারণ মানুষকে ফেরত দিলেও তদবিরে ঠিকই মেলে বেড। যতগুলো রুগী আছে ১০০টা রুগীর মধ্যে ৮০টাই ভিআইপি। আমি খুব আশা নিয়ে রুগীটা নিয়ে আসছি ফরিদপুর থেকে, খুব তাড়াহুড়া করে। তো আমরা আসছি ফরিদপুর থেকে, দেখেন রুগীটার সিরিয়াস অবস্থা, সম্ভাবনা ওই ঘুরতে ঘুরতেই উনি ডেট হয়ে যেতে পারে। এই জায়গায় চিকিৎসা ভালো, সবাই এই জায়গায় আসে। তো আমার বিনতি অনুরোধ, এখানের বেডগুলো অতি জরুরি, আরও বাড়ানো উচিত। আমার হিসাবে মানুষের জীবনটা আগে, ফ্লোর পরে। ঢাকা মেডিকেলে তো ফ্লোর চিকিৎসা হয়, তো এখানে হয় না কেন? এখানে হওয়া উচিত, যেহেতু বেড নাই। ওই পাশে একটা নতুন বিল্ডিং বানায় রাখছে, উদ্বোধন হচ্ছে না, এটাকে উদ্বোধন করা দরকার। অনেক ঘোরাঘাড়ার পরে আমি ৩-৪ মাস পরে এখানে সিট পাইছি আর কি মেয়ের জন্য। ৬-৭ বার এখানে আনছি ভর্তি করানোর জন্য, কিন্তু ভর্তি করতে পারতেছি না। পরে ঈদের পরে ১-১.৫ মাস পরে আমার মেয়ের এখানে ভর্তি করাইছে। কারণ আমরা তো দেশের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসি, আমাদের দুর্ভোগটা সবচেয়ে অনেক বড়। এখানে চিকিৎসার মান ভালো। এখানে যারা বাইরে থেকে আসে অনেকেই দেখা যায় ১-২ মাস বাইরে সিটের জন্য, আবার এখানে ভর্তি না হইলে কিন্তু আবার চিকিৎসা চলে না। হাসপাতালটির যুগ্ম পরিচালক জানান, নিউরো রোগীদের চিকিৎসা সেবার পরিধি বাড়ছে। হাসপাতালটির আরও একটি ৫০০ শয্যার নতুন ভবন চালুর প্রস্তুতি চলছে। রোগী আসলে আমরা সব রোগীকে ভর্তি করতে পারতাম না, ভর্তিযোগ্য রোগীকেও ভর্তি করতে পারতাম না, কিন্তু আশা রাখি যে আমাদের নতুন এই ৫০০ শয্যা বিশিষ্ট এক্সপানশন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স যেটা অবিলম্বে আমরা চালু করার ব্যবস্থা করতেছি। নিউরোলজি এবং নিউরোসার্জারির যে সমস্ত রোগী আগে দেশের বাইরে যেতে হতো চিকিৎসার জন্য, অপারেশনের জন্য, তাদেরকে আর ইনশাল্লাহ বাইরে যেতে হবে না, এবং ভর্তিযোগ্য রোগীদেরকে আমরা ভর্তি করে সর্বশ্রেষ্ঠ বা সর্বোৎকৃষ্ট সেবাদানে সক্ষম হব। ভুক্তভোগী স্বজনদের দাবি, প্রান্তিক পর্যায়েও স্ট্রোক বা স্নায়ু রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হোক, যেন জরুরি অবস্থায় সহজে ও দ্রুত পাওয়া যায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা।
মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। শেরপুরে নদ নদীর পানি নামতে শুরু করেছে। বৃষ্টি না হওয়ায় পানি কমলেও ভাটিতে স্রোতের প্রবেশ করছে। এতে পুরাতন ব্রহ্মপুত্র ও মৃগী নদীর পানি বাড়ছে। এদিকে ভাটির দিকে পুরাতন ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন শুরু হয়েছে। এখনও পানির নিচে ডুবে আছে ফসলের ক্ষেত। পানি সরে যাওয়ার ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরের ঝিনাইগাতির ব্রিজ পার এলাকায় পানি কমার সাথে সাথে ভেসে উঠেছে নদী ভাঙন ও বন্যার ক্ষতচিহ্ন। মহারশী নদীর বাঁধ ভেঙে নদীর তীরবর্তী 11টি বাড়িঘর বিলীন হয়েছে। নতুন করে শেরপুর সদরের চরপক্ষীমারি ইউনিয়নের ভাগলদিতে পুরাতন ব্রহ্মপুত্রের পার ভাঙছে। এরই মধ্যে অন্তত 400 মিটার এলাকা পানিতে ধসে গেছে। এখনও পানির নিচে 1585 হেক্টর জমির ধান এবং 86 হেক্টর সবজি ক্ষেত। কয়েকটি গ্রামে খাদ্য সংকট ও পশু খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। এখনও অনেকেই আশ্রয়হীন। চিড়ামুড়ি খাই আজকে তিন চার দিন যাবত আমরা থাকতেছি। রাস্তাঘাট ডুবে গেছে গা, ক্ষেত খোলা ডুবে গেছে গা, ক্ষেত খোলা আমরা লাগাইছিলাম নষ্ট হয়ে গেছে গা। বাড়ি ঘর কোনো কিছুই নাই, কোনো আসবাবপত্র, কোনো জিনিসপাতি, কোনো কিছু বাঁচাতে পারে নাই। তারা শুধু বলে এই জায়গার কোনো বাজেট নেই, অন্য জায়গার বাজেট আছে। যদি এরা এই কাজটা করতো তাহলে আমাদের এত বড় ক্ষতিটা হতো না। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তালিকা করা হচ্ছে। এখনো পর্যন্ত ক্ষতি নিরূপণের কাজ চলতেছে, যেহেতু গতকাল মাত্র পাহাড়ি দল শুরু হয়েছে। এখন পানি চলে যাওয়ার পর যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আমরা তালিকা করে তাদেরকে আমরা পুনর্বাসনের আওতায় নিয়ে আসবো। পানি উন্নয়ন বোর্ড জানায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর স্থানীয় প্রশাসনের দাবি দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে। এই অর্থ বছরের স্টাডিটি শুরু হবে, তো এটি সম্পন্ন হলে আসলে সবগুলো জায়গায় আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে যেখানে কাজ প্রয়োজন সেখানে আমরা প্রকল্প প্রস্তাব দাখিল করে সেটি বাস্তবায়ন করতে পারবো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ইতিমধ্যে আমরা শুকনো খাবার বিতরণ করেছি এবং তাদের আশ্রয়স্থল হিসেবে স্থানীয় একটি প্রতিষ্ঠানে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছি। এদিকে পানিতে ডুবে মৃত্যু হওয়া 2 শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। পিন্টু হাজং, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, নদীর পানির সর্বশেষ খবরাখবর জানাবেন এবং একই সাথে আমরা বলছিলাম যে এই পানি বেড়ে যাওয়ার কারণে ফসলের জমির অনেক ক্ষতি হয়েছে। এই বিষয়ে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি তথ্য জানিয়েছে সর্বশেষ? তানিয়া, আসলে দেখুন, ইতিমধ্যে কিন্তু জেলার যে সবকটি নদ নদী সব নদ নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে উজানের যে পানি সেটি কিন্তু নেমে কিন্তু আসলে ভাটি অঞ্চলের দিকে প্রবেশ করছে। ইতিমধ্যে কিন্তু জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ ও মৃগী নদীতে কিন্তু আসলে পানি বৃদ্ধি অব্যাহত আছে। আমি যদি একটু দেখাই যে এই শেরপুর সদরের চরপক্ষীমারি ইউনিয়নের যে বাগলঘর, এই বাগলঘরের গত 1 সপ্তাহ ধরে কিন্তু পানি বৃদ্ধির ফলে কিন্তু আসলে প্রচন্ড আসলে ভাঙনের সৃষ্টি হয়েছে। এখানকার বাসিন্দাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে এই ভাঙন রোধে আসলে এখন পর্যন্ত কোনো কার্যকর আসলে পদক্ষেপ নেয়নি প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা পানি উন্নয়ন বোর্ড বলেছে যে এখন পর্যন্ত প্রায় 400 মিটার কিন্তু আসলে ভেঙে গেছে। 120 মিটার ভাঙন রোধে তারা আসলে কাজ করার জন্য আসলে যে প্রস্তাবনা সেটি কিন্তু আসলে পেয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন বাসিন্দাদের সঙ্গে। আসলে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে ভাঙনটা কবে থেকে শুরু হয়েছে? আপনারা এই বিষয়ে তো জেলা প্রশাসন বরাবর অভিযোগ একটা দাবিও দিয়েছিলেন, এটা আসলে কি অবস্থা আপনাকে জানতে চাচ্ছি। এটা আপনার অভিযোগ আপনাকে গেছিলাম গত 15 তারিখে গেছিলাম, যারপর আমরা আবেদন করছি। আবেদন পরে হিসাব উদ্যোগ নিচ্ছে বলে এটা দ্রুত তাড়াতাড়ির মধ্যে এটা আমাদের এটা কাজ করার জন্য পানি বোর্ডের কাছে দায়িত্ব দিছে। তারা আসছিল, আসার পরে এইটা আপনার কালকে আসছিল, পরশুদিন আসছিল, এসে দেখে গেছে এরা খালি ওরা বলে কাজ করবো এর মধ্যে চলমান এটাই আছে আর কি। আচ্ছা, নদী গর্ভে কি এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? 2 থেকে 300 বাড়ি ভেঙে গেছে। এখন নদী ভাঙতে ভাঙতে আমাদের মসজিদ ধরছে কাছে। ঠিক আছে, আসলে শুনছিলেন যে এই মূলত এই নদী ভাঙনের কারণে আশপাশে যে মসজিদ বাড়ি ঘর প্রায় 200-250 ঘর বাড়ি কিন্তু আসলে বিধ্বস্ত হয়েছে। তা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শাকিল মুরাদ। নিশ্চয়ই বন্যার খবর জানতে পরবর্তীতে ফিরে আসবো আবার আপনার কাছে। দর্শক, সহকর্মী শাকিল মুরাদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ শেরপুর থেকে। ভুয়া ও জাল কাগজপত্র ব্যবহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মচারীদের ঘুষের বিনিময়ে 2009 সালের 190 জন সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি পান। 1971 সালে যাদের বয়স 2-3 বছর ছিল এমন অনেকেরই চাকরি হয়েছে। বয়সসীমার শেষ পর্যন্ত চাকরি করে গেছেন আর দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন এই ভুয়া মুক্তিযোদ্ধারা। এখনও অনেকে আছেন
বহালতুবিয়াতে। আহসান হাবিব টিটুর ছবিতে সবুজ মাহমুদের ধারাবাহিক অনুসন্ধানের প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। আপনারাও খুব জ্বালা মুক্তিযুদ্ধের সময় যারা যে মায়েরা সন্তান পেটে লইয়াও দৌড়দৌড়ি করছে তারাও সুবিধা পাইছে। আপনি কি হিসাবে ছিলেন মুজিবনগর সরকারে? এইটা ভাই আমি এখন কাগজ না দেখলে আমি বলতে পারবো না, না আমার মনে নেই। এই ব্যক্তির নাম কাজী নজরুল ইসলাম, একজন সাব রেজিস্ট্রার। চাকরির পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পাননি। চাকরি পেয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ। আচ্ছা বলেন। তিনি নাকি 1971 সালে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন, যদিও তখন তার বয়স ছিল মাত্র 3 বছর 11 মাস। আপনারা তো আমার কিছু বলেন না, আগের থেকে বলবেন না যে আপনি প্রিপারেশন নিয়ে আসেন, আমরা আসবো। মুজিবনগর কর্মচারী কোটায় সাব রেজিস্ট্রার হিসেবে আত্মীকরণ হয়েছে তার। শুধু তো কর্মচারী নয়, এই বয়সেই তিনি নাকি ভারতের কুচবিহার চৌধুরীহাট ক্যাম্পে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণও নিয়েছেন। 71-এর ক্যামেরার সামনে কাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান তার কিছুই মনে নেই। আমাদের ক্যাম্প ছিল ভারতে। ভারতে কোথায় আমি তো বললাম যে আপনার কাগজ না দেখে আমি আপনারা বলতে পারবো না। না আমি এত কিছু বলতে পারবো না। এত বড় একটা মহান বিষয়ের সাথে আপনি ইনভলভ ছিলেন, আপনার এটা মনে থাকার কথা? আমি ধরেন মনে করেন আমার মনে নাই, আমার ধরেন মনে করেন মনে নাই, তারপরেও কর্তৃপক্ষ আমার নিয়োগ দিছে, এটা হ্যাগো লাগে বোঝেন যে আমার। এখন মুক্তিযুদ্ধের সময়ের কোনো স্মৃতি মনে করতে না পারলেও এই পরিচয় ব্যবহার করেই নিজের 42 বছর বয়সে সাব রেজিস্ট্রারের মতো লোভনীয় চাকরি বাগিয়েছেন। শুধু কাজী নজরুল ইসলাম নয়, তার মতো আরও 190 জন মুজিবনগর কর্মচারী হিসেবে 2009 সালে সাব রেজিস্ট্রার পদে চাকরি পায়, যার মধ্যে 21 জনের বয়স 1971 সালের 26শে মার্চ 5 বছরেরও কম, 90 জনের বয়স 10 বছরের কম, 70 জনের বয়স 15 বছরের কম। এই বয়সেই নাকি তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে বিভিন্ন যুব শিবিরে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্যে ইনফরমার হিসেবে কাজ করেছে বলে দাবি করছেন 136 জন, ক্যাম্প সহকারী হিসেবে 15 জন, নার্স হিসেবে কাজ করেছেন নাকি 15 জন, গোয়েন্দাগিরিও করেছেন 2 জন, এমনকি 10 জন পলিটিক্যাল মোটিভেটর বা রাজনৈতিক প্রবক্তা হিসেবে কাজ করেছেন বলে দাবি করছেন। মুজিবনগরের শত কয়েকজন সাব রেজিস্ট্রার লইয়া আপনাকে মাথা ব্যথা। এটা যে সিভিল এভিয়েশন আছে, ইনকাম ট্যাক্স আছে, কাস্টমসে আছে, এর তো একটা রিপোর্টও আপনারা দেন না। শুধু সাব রেজিস্ট্রার কয়জন লইয়া আপনারা খুব জ্বালা। মুজিবনগর কর্মচারী হিসেবে 190 জনকে সাব রেজিস্ট্রার পদে আত্মীকরণের বিষয়ে 2010 সালে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে ধরা পড়ে যে তাদের কেউই মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর কর্মচারী ছিলেন না। তদন্ত কমিটির কাছে অনেক সাব রেজিস্ট্রারই স্বীকার করেছেন যে তারা মুজিবনগর সরকারের কর্মচারী নন। তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের এক পিয়নের মাধ্যমে নিজের নাম তালিকাভুক্ত করেছেন এবং এই চাকরি পেতে কেউ কেউ 2009 সালেই 5 থেকে 10 লাখ টাকা খরচ করেছেন। এমন তথ্য উঠে আসে তদন্ত প্রতিবেদনে। তখন আপনি বলেছেন যে সংস্থাপন মন্ত্রণালয়ের একজন পিয়নের মাধ্যমে আপনি কাগজ করেছেন। একটা যাই কিছু বলি, যাই কিছু হই, সবকিছুই মীমাংসিত এবং সবকিছুই পরীক্ষিত। কোর্টের আদেশ সবকিছু মিলিয়ে পরে উল্লেখ নিষ্পত্তি হয়েছে। মুজিবনগর সরকারের কোথায় কাজ করেছেন, কি পদে কাজ করেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি এত কিছু বলবো না, অনেক শেষ করছি, এখন আর আমি কিছু বলবো না। মুক্তিযুদ্ধের সময় যারা যে মায়েরা সন্তান পেটে লইয়াও দৌড়দৌড়ি করছে তারাও সুবিধা পাইছে, আমি ওই সুবিধা না। আমার বয়স তখন 4 বছর। শুধু আমি না, 190 জন মুজিবনগরে। কাজী নজরুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল ও খেপুপাড়ার সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। নজরুল ইসলামের মুক্তিযুদ্ধকালীন পরিচয় সম্পর্কে এলাকার মানুষ কি জানে তা জানতে বরিশালের আগুলঝাড়ায় 71 অনুসন্ধান। এই সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের বাড়ি কোনটা? আর বাড়ি ব্রিজের বাম সাইড। 12 পাইকা গ্রামের কাজীবাড়ি। এই অট্টালিকার মালিক কথিত মুক্তিযোদ্ধা সাব রেজিস্ট্রার নজরুল ইসলাম।
সাব রেজিস্ট্রার পদে চাকরি পাওয়ার পর দুহাতে টাকা কামিয়েছেন কাজী নজরুল ইসলাম, গড়েছেন অঢেল সম্পদ। শুধু যে আলিশান প্রাসাদ গড়েছেন তা নয়, বারোপাইকা গ্রামের নূর শিশু পার্ক, নূর মৎস্য খামারের মালিক সাব রেজিস্ট্রার নজরুল ইসলাম। উনি এখানে বর্তমানে এখন অনেক জায়গায় ক্রয় করছে, সেই হিসেবে তার ইচ্ছা হচ্ছে একটু পার্ক তৈরি করবে। এখান থেকে বার্ষিক আয় প্রায় অর্ধ কোটি টাকা। মূলত হলো মাছ, মুরগি আর গরু। কেমন ইনকাম হয় মাসে বা যদি হিসাব করি বছরে? বছরে তো অনেক টাকা হয়। সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলামের অঢেল সম্পত্তির একটি উদাহরণ এটি, যেখানে প্রায় 7 একর জমিতে মৎস্য খামার, মুরগির খামার এবং শিশু পার্ক নির্মাণ করেছেন। না জানি নামে বেনামে আরও কত সম্পদ গড়েছেন তিনি। বাড়িতে গিয়ে দেখা হলো নজরুল ইসলামের ছোট ভাই শহীদুল কাজীর সাথে। জানতে চাই তার ভাইয়ের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে। আমি তো ছোট, যে সময় যে আমলে এখন যদি ওইসব কথা আমাকে বলে, আমরা তো এইসব অভ্যস্ত না। তার মূল কথা যারা জানে তাদের কাছে বলাই ভালো। কাজীবাড়ির বয়োজ্যেষ্ঠের কাছে জানতে চাই নজরুল ইসলাম কিভাবে মুজিবনগর কর্মচারী হলেন। মুজিবনগর কোথায় কিভাবে কি ঢুকছে না ঢুকছে এইটা আমার জানিও না, আমি বলতে পারবো। সহযোগিতা বাড়িতে যখন ছিল তখন তো করছে অবশ্যই। কিভাবে করেছে? মনে করেন এক বদ্দা পানি আগে দিলে তো দিছে। বলে ওনার যে ফ্যাসিলিটিটা পেলো, এটা কি যথার্থ হয়েছে কিনা আপনি কি মনে করেন? এই প্রশ্ন তো আমার কাছে করা কঠিন প্রশ্ন। যদি যথার্থ না হবে তো তৎকালীন যে চোরেরা ছিল, এই চোরেরা চাকরি দিল কেন? এই আওয়ামী লীগের পতনটা তো এই জন্যই হয়েছে। বারোপাইকা গ্রামের আরও একজন মুক্তিযোদ্ধার সাথে কথা হলো আমাদের। মুজিবনগরে চাকরি করার মতো তো বয়সটা তখন তার প্রপার এজ হয় নাই, সে মিসিউড ছিল দ্যাট টাইম। কাজে এ ব্যাপারে এখন কিভাবে সে চাকরি নিচ্ছে সেটা পরবর্তী সরকারের সাথে সে লিয়াজো করে যে কোনোভাবে হোক, অর্থর মাধ্যমে হোক, যেভাবে হোক, পদস্থ যারা ছিল তাদের সাথে হয়তো একটা সুসম্পর্ক ছিল, তাদের মাধ্যমে হতে পারে। আমরা রিট করছি, সেই রিটে হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে, সব কিছু মিলিয়ে তারপরে তারা 8 বছর পরে বকেয়া বেতন সহ আবার নিয়োগ দিছে, কর্তৃপক্ষ দিছে। আমরা আবার পুনরায় চাকরি করতেছি। আমি কিভাবে পাইছি আমি কোনো না আপনি যত কথা বাইর করতে চান আমি তো একদম ফেস টু ফেস বলতেছি। এত মানে এই প্যারা, এই চাকরি নিয়ে কি পাপ করছিলেন নাকি আমি জানি না। পাপ করেছেন কিনা সেটা তো সৃষ্টিকর্তাই বলতে পারবেন, কিন্তু জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ তো পাওয়াই গেল। তদন্ত প্রতিবেদনে নজরুল ইসলাম সহ 190 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হলেও বহাল তবিয়তেই অনেকে চাকরি জীবন শেষ করে গেছেন। আবার নজরুল ইসলামের মতো অনেকেই এখনও চাকরিতে নিয়মিত থেকে সম্পদের পাহাড়কে বাড়িয়ে চলেছেন। পটুয়াখালীর বাউফল আর খেপুপাড়া এই 2 রেজিস্ট্রি অফিসের দায়িত্বে আছেন সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম। যত দলিল তত টাকা। মুক্তিযুদ্ধে ঠিক কী অবদানের জন্য মাত্র 3 বছর 11 মাস বয়সে মুজিবনগর সরকারের কর্মচারী হয়েছেন, সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন তিনি টাকার বিনিময়ে হয়েছেন। মুজিবনগর কোটায় চাকরি পাওয়া 190 জন সাব রেজিস্ট্রারের সবারই অপকথা একই রকম। সবুজ মাহমুদ, 71, পটুয়াখালী। রাজধানীর আদাবরে রিপন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ভোররাতে ঘুমন্ত রিপনকে এলোপাথারি, কোপায়, বেলচামনির এবং তার গ্রুপের সদস্যরা। জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিতেই এই হত্যাকাণ্ড। আশিক মাহমুদের প্রতিবেদন, ছবি তুলেছেন SA বাপ্পি। প্রাণপ্রিয় স্বামীকে হারিয়ে এভাবেই দিনরাত বিলাপ করে চলেছেন রিপনের স্ত্রী আরজু বেগম। গত 5 দিন হলো কোনো কিছু বলেই তাকে সান্ত্বনা দেয়া যাচ্ছে না। তার একটি চাওয়া, বিচার চাই, বিচার চাই। পরিবারের সদস্যরা জানায় গত মঙ্গলবার এই ঘরেই স্ত্রী সন্তানদের সাথে ঘুমিয়েছিল রিপন। ভোর রাতে বেলচামনির গ্রুপের সদস্যরা অতর্কিত হামলা করে রিপনকে এলোপাতারি কোপায়। আয়া প্রথম কবি দিছে মাথার ভিতরে, আর আব্বু পইরা গেছে ওই ফ্রিজের চিপার ভিতরে, আর আন্দা গান্দা কোপ দিছে রাকিব, তারপরে বেল্টুমনি ফার্স্ট কোপ দিছে, তারপরে হচ্ছে রাকিব, তারপরে ছিল জাহিদ, তারপরে ছিল ওই যে ফরমা জামাল,
আলমারির পিছনে পলাইছিল, ওইখানে মাথার ভিতরে কোপ দিছে, তারপরে ওইখানে পড়ে গেছে। রিপনকে কুপিয়ে চলে যাওয়ার সময় হামলাকারীদের একটি ছবি ৭১-এর হাতে এসেছে। ছবিতে মাঝখানে মাথায় সবুজ কাপড় বাঁধা এই যুবকের নাম মনির ওরফে বেলচা মনির। তার পাশে এই যুবক রুবেল ওরফে কুমির রুবেল। আশপাশের সবাই তাদের সহযোগী। এই সন্ত্রাসীদের তাণ্ডবে অতিষ্ঠ আদাবর মোহাম্মদপুরবাসী। এরা বেসিক্যালি এখানে হচ্ছে মাদকের একটা সাম্রাজ্য করে তুলছে, মাদক বিক্রি করে আর বিভিন্ন লোকদের চিন্তাই করায়, এরা হচ্ছে হ্যান্ডেল করে। এখানে আস্তানা গেড়ে এদেরকে সমস্ত নিয়ন্ত্রণ করে। এখানে একটা মেয়ে মানুষ রাস্তা দিয়ে হাইটটা যাইতে পারে না, ওই ছুরি ঢুকায় ছুরি গলায় রাখা সবকিছু নিয়ে যায়। ওদের জন্য কোনো মেয়েরাও শান্তি পায় না। ও এলাকায় ঘুরতো, নেশা করতো, মানুষের নির্যাতন করতো, ঠিক আছে, যে কথা না শুনতো তার উপরে আর কি এভাবে অত্যাচার করতো। ওর কাজ হলো একটা, ও যার ধরে ক্লিয়ার। ওরে ফাঁসি চাই, নাইলে আমাকে এই এলাকাবাসীর হাতে আর উড়াই দিবেন, আমরা এটার বিচার করব। স্থানীয়রা বলছে কবজি কাটা আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর মাথা চাড়া দিয়ে উঠেছে মনির ওরফে বেলচা মনির। তার সাথে রয়েছে রুবেল ওরফে কুমির রুবেল, জামাল ওরফে ফরমা জামাল, রাকিব, বাবু, সাহস সহ আরও বেশ কয়েকজন। সম্প্রতি আদাবরে পুলিশের ওপর হামলার ঘটনায় এই সন্ত্রাসী গ্রুপটি জড়িত বলেও জানা গেছে। মনির, কুমির, ওদের সাথে আরেকজন জাহিদ, পরে রাকিব, কুমির রুবেল, এগুলো অনেকগুলো একটা সংঘবদ্ধ চক্র। ওরা ওই কোন কিছুদিন আগে পুলিশ যোগ্য পাইছে, এটার সাথে ওরা জড়িত। হ্যাঁ, কিন্তু মানুষ আমরা ভয় কই না। ওই আনোয়ারের তো অনেক ভয়াবহ। রিপনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে আদাবর থানায় মামলা করেছেন। আসামি করা হয়েছে বেলচা মনির সহ 10 জনকে। পুলিশ বলছে আদাবর এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই এই হত্যাকাণ্ড। মাদক ব্যবসার টাকা পয়সা পাওয়া না পাওয়া নিয়ে বিষয়টা শুনতেছি যে ওখানে নাকি কবজি কাটা আনোয়ারি বলে সবচেয়ে বড় লিডার ছিল। ও তো নাই, ও তো গ্রেপ্তার। এরও ধরার পরে নাকি এখন বেলচা মনির নাকি তার দায়িত্ব নিছে। আদাবর 10 নম্বরের এই বালুরমাঠ এলাকাটি অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কবজি কাটা আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর এই অপরাধের স্বর্গরাজ্য নিয়ন্ত্রণ করছে মনির ওরফে বেলচা মনির। আর এই ছাদের উপরই মনিরের একটি আস্তানা ছিল। এখানে ডেকে এনেই মানুষকে নির্যাতন করা হতো। এই ছাদের উপরে এসেই আমরা মনিরের ব্যবহৃত একটি বিশেষ হাতুড়ি উদ্ধার করেছি। এই হাতুড়ি দিয়েই মানুষকে নির্যাতন করতে বলে জানা গেছে। এই এলাকার মানুষ এই মনির সহ যারা সন্ত্রাসী রয়েছে তাদের দৌরাত্ম্য থেকে মুক্তি চায়। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।